Hello.
Good morning, everyone. আমরা স্ল্যাবের বিভিন্ন রকম টাইপ সম্পর্কে কিছু ধারণা পেয়েছি এবং ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইন আমরা শিখেছি। শেয়ার স্যাটিসফাই না করে তাহলে শেয়ার এনফোর্সমেন্টের কিছু টিপিক্যাল এক্সাম্পল তোমাদেরকে দেখিয়েছি, একটা ডিজাইন এখানে করানো হয়েছে। ডিজাইন অফ ফ্ল্যাট স্ল্যাব এটা নিয়ে ডিসকাশন করব। ফ্ল্যাট স্ল্যাবের উপরে ইন্ট্রোডাকশন তোমাদেরকে দেয়া হয়েছে যে এটাও বিমলেস একটা স্ল্যাব। এর পার্থক্য হলো যে এখানে তোমার কলাম এবং স্ল্যাবের যে জাংশনে স্ল্যাবের পোরশনটাকে অ্যাডিশনাল থিকনেস প্রোভাইড করা হয়, যেটার টেকনিক্যাল নেম হলো ড্রপ প্যানেল অর ড্রপ। তাহলে বেসিক পার্থক্য হলো দ্য এক্সিস্টেন্স অফ দ্য ড্রপ প্যানেল। কলাম ক্যাপিটাল এটা ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রেও থাকতে পারে, নাও থাকতে পারে, তো সেটা ডিফারেন্স না। কলাম ক্যাপিটাল ফ্ল্যাট স্ল্যাবে ফ্ল্যাট প্লেটে দুটোতেই থাকতে পারে, বাট ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে ড্রপ প্যানেল থাকবে না। ফ্ল্যাট স্ল্যাবের যে অ্যাডভান্টেজ এবং লিমিটেশন এগুলো নিয়ে আমরা ইন্ট্রোডাক্টরি লেকচারে ডিসকাশন করেছি। এটা ফ্ল্যাট প্লেটে করতে পারে এবং এখানে লঙ্গার স্প্যান প্রোভাইড করা যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমার ফর্মওয়ার্কটা যদিও ফ্ল্যাট প্লেটের থেকে ফাইনালি তোমার থ্রু আউট দ্য স্ল্যাব যেহেতু তোমাকে থিকনেসটা বেশি প্রোভাইড করতে হচ্ছে না, সেরকম কিছু রয়েছে, তুমি ফাইনালি ইভালুয়েট করে এটা ইকোনমিকও হওয়ার পসিবিলিটি রয়েছে ফ্ল্যাট প্লেট থেকে। এবং এগুলো মোস্টলি তোমার পার্কিং স্ট্রাকচার বা ইউজ করা হয়, যেটা ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাবের যেটা অ্যাডভান্টেজ যে বিমের কারণে তোমার যে অ্যাডিশনাল স্পেসটা ভার্টিক্যালি হ্যাম্পার হচ্ছে, সেই স্পেসটা তুমি পিকচারটা তোমাদেরকে দেখানো হয়েছে, সেটা একটা টিপিক্যাল পার্কিং গ্যারাজের। দেখতে পাচ্ছ যে কিছু গাড়ি এখানে পার্ক করা আছে। তো যে জায়গাতে তুমি কমার্শিয়াল যে ফ্লোর গুলো তার থেকে তুমি কিছুটা এখানে হাইট কমও দিতে পারো। তুমি শুধুমাত্র ওখানে রেস্ট্রিক্ট করে দিবে যে ওখানে ম্যাক্সিমাম কত হাইটের ভেহিকল ওখানে এন্টার করানো যাবে। তো সেই ক্ষেত্রে তুমি জাস্ট ম্যান হাইটের থেকে কিছু বেশি হাইট দিয়েও একটা ফ্লোর এখানে ডিজাইন করতে পারো উইথ ইকোনমি। তো শেয়ারের ক্ষেত্রে আমাদের এখানেও একই কথা। ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে যেমন ফ্লেক্সারের থেকে শেয়ারটা ডমিনেট করে ডিজাইনে, এবং দুই ধরনের অর বিম শেয়ার, আর একটা হলো 2 ওয়ে অর পাঞ্চিং শেয়ার, সেটা এই ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে ওয়ান ওয়ে যে সব সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে মেজার করব, আর 2 ওয়ে যে বা পাঞ্চিং যে শেয়ার, এখানে যেহেতু তোমার আগের ফিগার মার্ক থিকনেসের যেখানে যে সেকশনে ভেরিয়েশন চলে আসবে সেই সেকশনেই তোমাকে পাঞ্চিং শেয়ার চেক করতে হবে। যেমন এই ড্রপ প্যানেল থেকে অ্যাডজাস্টে এখানে একটা র্যাপিড একটা ভেরিয়েশন তোমার এখানে চলে আসছে, তাহলে এই ড্রপ প্যানেল থেকে d/2 ডিস্টেন্স দূরে অল অ্যারাউন্ড তোমাকে পাঞ্চিং শেয়ার। আর একটা সেকশন দেখো যেখানে কলাম বা কলাম ক্যাপিটালের সাথে ড্রপ প্যানেলের যে জাংশন সেটার সাথে এই থিকনেসটার একটা ভেরিয়েশন চলে আসছে, কাজেই
এই কলাম বা কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে d/2 ডিস্টেন্স দূরে এখানে তোমাকে একবার পাঞ্চিং শেয়ার চেক করতে হবে, অর্থাৎ যে এখানে তোমার থিকনেস সেকশন চলে আসছে, সাডেন একটা ভেরিয়েশন চলে আসছে, সেই জায়গায় তোমাকে পাঞ্চিং শেয়ার চেক করতে হবে। তাহলে ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে আমরা পাঞ্চিং শেয়ার চেক করেছিলাম একটা ক্রিটিক্যাল ডিস্টেন্স অ্যারাউন্ড দ্য কলাম, আর এখানে তোমাকে দুটা সেকশনে পাঞ্চিং শেয়ার ক্রিটিক্যালি চেক করতে হবে। একটা হচ্ছে d/2 ডিস্টেন্স অ্যারাউন্ড দ্য কলাম ক্যাপিটাল, ক্রিটিক্যাল সেকশন হলো d/2 ডিস্টেন্স অ্যারাউন্ড দ্য ড্রপ প্যানেল। তো আমরা এখন একটা ডিজাইনে চলে যাব। এই ডিজাইন স্টেটমেন্টটা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইজ देयर এনি হিয়ারিং প্রবলেম? বলো স্যার d/2 ডিসটেন্সের যে স্যার ব্যাকগ্রাউন্ড আসলে জানতে চাচ্ছিলাম স্যার, d/2 ডিসটেন্স কেন হচ্ছে আমার ক্রিটিক্যালটা? এটা আমি এর আগে একবার এক্সপ্লেইন করেছি একটা স্কেচ করে, এটা মিস করেছো কিনা আমি জানি না, এটা পরে সময় পেলে আবার বলবো। আচ্ছা স্যার। তো এখানে আমরা যে এক্সাম্পলটা এখানে দেখা, পার্কিং গ্যারেজ to be designed as a flat slab structure is to carry a working live load of 200 psf. তাহলে এখানে আমরা এটা WSD মেথডে ডিজাইনটা করব। ওয়ার্কিং লাইভ লোড 200 psf এখানে ক্যারি করবে। ড্রপ প্যানেলের ডাইমেনশনও দিয়ে দেওয়া আছে। ড্রপ প্যানেলস 8, এখানে যে ড্রপ প্যানেলটা এর সাথে সামঞ্জস্য রেখে আমি একটা পিকচার এখানে দিয়েছি। আসলে এই পিকচারটা এই প্রবলেমের সাথে ইন্টিগ্রেটেড না, দেয়া ছিল না, তোমাদেরকে দেখিয়েছি। ড্রপ প্যানেলস 8 ফিট স্কয়ার উইল বি ইউজড। তাহলে এই যে ড্রপ প্যানেল যেটা দেয়া আছে সেটার সাইজ হলো 8 ফিট বাই 8 ফিট, and each will consist of a 90 degree truncated cone. তাহলে এই কলাম যে ক্যাপিটালটা আছে এটাকে ট্রাঙ্কেটেড কোন, তোমার যেমন হয় কোন হলো, যেমন কোন যদি ড্র করি তাহলে কোন হয় হলো এরকম। তো এটা বলেছে ট্রাঙ্কেটেড কোন, কোনটা উল্টা দিকে ঘোরানো, ইনভার্স করা, 90 ডিগ্রি ট্রাঙ্কেটেড কোন। ফোর ফিট ডায়া এট দ্য কলাম এট দ্য ড্রপ প্যানেল, অর্থাৎ এই যে এই জায়গায় তোমার এইখান থেকে এই পর্যন্ত ডায়ামিটার হলো 4 ফিট, যেখানে ড্রপ প্যানেলের সাথে তার জাংশন সেখানে তার ডায়ামিটার হলো 4 ফিট। কলামস আর স্পেস 22 ফিট, তাহলে এই কলামগুলো একটা থেকে আর একটা সেন্টার টু সেন্টার 22 ফিট ডিস্টেন্সে আছে। তাতে স্প্যান লেন্থ হলো, design the slab reinforcement and determine concrete dimensions for a typical interior panel. Steel will be used of FS sheet is of F prime C 3000 psi. এটা WSD মেথডে যেহেতু করতে হবে, এখানে allowable stress দিয়ে দেওয়া আছে। ট্রাঙ্কেটেড কোনটা তোমাদের বলেছি, ট্রাঙ্কেটেড কোন কি জিনিস। আর 90 ডিগ্রির ফাংশনটা হলো, 90 ডিগ্রির ফাংশনটা আমি যদি ট্রাঙ্কেটেড, সরি, একটা ট্রাঙ্কেটেড কোন যদি ড্র করি, নাইনটি ডিগ্রি ফাংশনটা হলো এই যে কোন, এই কোণের এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এই কোণটাকে যদি এভাবে নিয়ে
এটাকে একটা ফরমেশন হবে, এই অ্যাঙ্গেলটা যে ফরমেশন হবে এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। তার মানে হলো এটার মিনিং হলো যে জিনিসটা তোমার কলামের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করেছে, তার অর্থ হলো এই কলামের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করেছে এই অ্যাঙ্গেলটা এটা হলো এপাশে 45 ডিগ্রি, এইদিকেও এটা 45 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। তাহলে 90 ডিগ্রি ট্রাঙ্কেটেড কোণের সিগনিফিকেন্স হলো এটা যে সাইড করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং সেটা তোমার ইকুয়ালি দুই সাইডে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যদি এটা 60 ডিগ্রি ট্রাঙ্কেটেড কোণ হতো তার মানে বোথ সাইডে 30 ডিগ্রি 30 ডিগ্রি করে ইকুয়ালি। তাহলে আমরা সলিউশনের দিকে যাই। তাহলে সলিউশনের ক্ষেত্রে এখানে কিছু এম্পিরিক্যাল কিছু ফর্মুলা আমাদেরকে ইউজ করতে হবে। তো সলিউশনের ফার্স্ট স্টেপ হচ্ছে থিকনেস ক্যালকুলেশন। তাহলে থিকনেসের ক্ষেত্রে এখানে দুই ধরনের থিকনেস রয়েছে। একটা থিকনেস হলো ড্রপ প্যানেল সহ টোটাল থিকনেস, একটা হলো ড্রপ প্যানেল সহ টোটাল থিকনেস যেটাকে T1 দ্বারা এক্সপ্রেস করা হয়, আর একটা হচ্ছে শুধুমাত্র প্লেটেড থিকনেস T2 দ্বারা এক্সপ্রেস করা হয়। তাহলে এখানে যে এম্পিরিক্যাল ফর্মুলা গুলো রয়েছে, একটা এম্পিরিক্যাল ফর্মুলা এবং এই ডিফ্লেকশনের রেসপেক্টে দুটো কন্ট্রোলের জন্য, ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য যে তুমি ইনিশিয়াল থিকনেস কত ধরে ডিজাইন করবে। তাহলে এই ফর্মুলা গুলো হলো T2 এর সাথে করেসপন্ডিং প্লেটেড থিকনেস। তাহলে এখানে তিনটা ক্রাইটেরিয়া আছে। একটা ক্রাইটেরিয়া হলো স্প্যান লেন্থের L/40, L সেন্টার টু সেন্টার স্পেস। এটা বেশ বড় একটা এম্পিরিক্যাল ফর্মুলা, যেখানে 0.24 L স্প্যান লেন্থ 1 মাইনাস 2C/3L, C হলো ডাই অফ কলাম ক্যাপিটাল, যদি কলাম ক্যাপিটাল না থাকে তাহলে ডায়া অফ কলাম সি এর ভ্যালু। এলটা হলো ডব্লু প্রাইমটা হচ্ছে আনফ্যাক্টরড ডেড লোড প্লাস লাইভ লোড। এখানে ডব্লু প্রাইম আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখানো আছে। আনফ্যাক্টরড ডেড লোড প্লাস লাইভ অলরেডি গিভেন ম্যাটেরিয়াল প্রপার্টি অফ কংক্রিট, আর এগুলো তো সবই অ্যাবসলিউট নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালু গুলো এখানে ইম্পোজ করি তাহলে 0.24 L এর ভ্যালু হলো 22 ফিট, আর 1 মাইনাস CRL সিটা স্যার, হ্যাঁ আসছি সি এর আবার আসছি। সিটা হলো সি হচ্ছে ডায়া অফ কলাম ক্যাপিটাল, কলাম ক্যাপিটালের ডায়ামিটার ওখানে দেয়া ছিল 4 ফিট প্রবলেমে। এল হলো সেন্টার টু সেন্টার স্প্যান লেন্থ 22 ফিট। এফ প্রাইম সি আর ডব্লিউর ভ্যালু হলো লাইভ লোড আমাদের 200 দেয়া আছে, আর ডেড লোড হচ্ছে সেলফ ওয়েট অফ দা প্লেটের সেলফ ওয়েট। প্লেট মানে তোমার ড্রপ প্যানেল ছাড়া স্ল্যাবের যে পার্ট, সেটা হচ্ছে তোমার প্লেট ডেড লোড। তাহলে প্লেটের ডেড লোড বের করতে গেলে তো প্লেটের থিকনেস লাগবে, মানে কাজে এখানে একটা লুপ রয়েছে, আসলে লুপ আছে। তাহলে ডেড লোড যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে তো প্লেটের থিকনেস লাগবে, আর তো আবার এই ক্যালকুলেশন গুলো আমরা করছি। তার মানে এখানে একটা লুপ তৈরি হয়ে গেছে। তো সেই জন্য আমরা করব কি, আমরা প্রথমে হলো এই 1 নাম্বার যে ক্রাইটেরিয়াটা রয়েছে, 1 নাম্বার যে ক্রাইটেরিয়াটা রয়েছে L/40,
L/40 থেকে আমরা সেটাকেই রাউন্ড আপ করে যে ভ্যালু, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 6.6 ইঞ্চ। এটাকে রাউন্ড আপ করতে 5 ইঞ্চে রাউন্ড আপ করতে হবে, তার মানে 7 ইঞ্চ। তাহলে এখানে ডেড লোড ক্যালকুলেশনের জন্য আমি দেখো আবার এই যে 7 ইঞ্চটা ইউজ করেছি সেকেন্ড ফর্মুলাতে যাওয়ার আগে। করে আমরা এই ডব্লিউ প্রাইমের ভ্যালুটা পাচ্ছি 288 পিএসএফ। 288 পিএসএফ। তাহলে সেখান থেকে আমরা আর থার্ড ক্রাইটেরিয়াটা, এটা অলরেডি আমরা ফ্ল্যাট প্লেট পড়ার সময় ডাইরেক্ট ডিজাইন মেথডে পড়েছি, যে যদি তাহলে মিনিমাম থিকনেস হতে হবে 5 ইঞ্চ, 5 ইঞ্চের থেকে কম হওয়া যাবে না। আর যদি ড্রপ প্যানেল সহ হয় তাহলে মিনিমাম থিকনেস ক্যালকুলেশনে যাই আসুক না কেন, তাহলে আমরা তিনটা ভ্যালু পেলাম। একটা হলো 6.6 ইঞ্চ, একটা হলো 7.43 ইঞ্চ, আর একটা হলো ফুটার ভিতরে যেটা হাইয়েস্ট বা যেটা গ্রেটেস্ট সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে তিনটার ভিতরে গ্রেটেস্ট হলো 7.43 ইঞ্চ, রাউন্ড আপ করো, তুমি 7.5ও লিখতে পারো। আমি এটাকে একটু ঝামেলা এড়ানোর জন্য 8 লিখে দিয়েছি। ধরে কাজ করেছি। ওয়ালিউল ইসলাম বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো স্যার, আমরা মানে এই 3-1 থেকে যতগুলো অঙ্ক করে যাচ্ছি সব যেটা কংক্রিটের ইউনিট ওয়েট এটা চিন্তা করতেছি, কিন্তু স্যার আসলে আমরা তো ফাইনালি স্যার কংক্রিটের মধ্যে তো স্যার রেইনফোর্সমেন্টটা প্লেস করি। তো সেক্ষেত্রে রেইনফোর্সমেন্টের তো ওয়েটটা কখনোই কাউন্ট করা হয় না স্যার, ওয়েট অনেক হেভি। ভেরি ভেরি গুড কোশ্চেন। এটা ভেরি গুড কোশ্চেন। তোমার কোনো সরাসরি দিতে পারবো না। ইট ইজ এ ভেরি গুড কোশ্চেন। ইট ডিমান্ডস সাম রিসার্চ, যেটা এটার উপরে ডকুমেন্ট সার্চ করে অ্যানসার বের করা দরকার ট্রুলি। তবে সাপ্লিমেন্টারি একটা অ্যানসার বলতে পারো, অ্যাবসলিউট অ্যানসার না। সাপ্লিমেন্টারি একটা অ্যানসার হলো যেই এম্পিরিক্যাল যে ফর্মুলাগুলো শুধুমাত্র কংক্রিটের ওয়েটটাকে নিয়ে কনসিডার করা হয়েছে। আর সেকেন্ডলি হলো যে রেইনফোর্সমেন্টের ওয়েট অনেক বেশি, বাট রেইনফোর্সমেন্টের পরিমাণ কংক্রিটের তুলনায় অনেক কম। তুমি যদি চিন্তা করো ভলিউমের দিক থেকে, এটা অনলি তোমার 1% বা ইভেন 0.5% এরকম একটা ভলিউমেট্রিক রেশিওতে। এটাকে দৃষ্টিকোণ থেকে যদিও তোমার এটার ওয়েট বেশি, কিন্তু ওই যে পার্সেন্টেজে এটা কমে আসতেছে, এবং যেই তোমাদের 3-1 এর একদম শুরুর দিকে তোমরা একটা আমাদের পড়ানো হয়েছে কিনা, ওখানে একটা আনক্র্যাকড এবং ক্র্যাকড সেকশনের একটা অ্যানালাইসিস আছে। তাহলে তোমরা ওটা অবশ্যই দেখে নেবা, এটা খুবই দরকার। ক্র্যাকড সেকশন এবং আনক্র্যাকড সেকশনের একটা অ্যানালাইসিস আছে। এই অ্যানালাইসিসে আর ইকুইভ্যালেন্ট কংক্রিট ভলিউম বা ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া নামে একটা টার্ম আছে। মনে করো যে তুমি যেটা কোশ্চেন করেছো, একটু তোমার একটা ডায়াগ্রাম ড্র করি। মনে করো এটা একটা বিমের ভিতরে এখানে রেইনফোর্সমেন্ট আছে। তাহলে আমাদের এই টোটাল যে এরিয়া, সেই টোটাল এরিয়ার ভিতরে এরিয়া রয়েছে কংক্রিটের এসি, যদি আমরা বলি এএস, তাহলে এই টোটাল এরিয়াটার কম্পোজিশন হচ্ছে এসি প্লাস এএস মিলে হলো এজি, গ্রস এরিয়া। তো এসি প্লাস এএস
বাট ওই তুমি যে কোশ্চেনটা তুলেছো যে কংক্রিটের তুলনায় স্টিলের ইউনিট ওয়েট বা ডেনসিটি অনেক বেশি, সো সে হয়েছে যে আমি যদি এই স্টিলটাকে এখান থেকে রিপ্লেস করি, স্টিলটাকে রিপ্লেস করে এর যদি ইকুইভ্যালেন্ট কংক্রিট দেখা যাবে যে আমাকে এর থেকে বেশি ভলিউমের কংক্রিট এখানে অ্যাড করতে হবে। আমি এখানে স্টিলটাকে বাদ দিয়ে দিলাম, এখান থেকে বাদ দিয়ে দিলাম, ক্রস করে দিলাম, তাহলে এখানে একটা হলো তৈরি হলো। এখন আমি চাচ্ছি যে স্টিলের রিপ্লেসমেন্ট হিসেবে আমি ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া প্রোভাইড করব। তাহলে করতে হবে সেই পরিমাণটা হচ্ছে n টাইমস as। তাহলে আমাদের ইকুয়েশনটা তখন এসে দাঁড়াবে ag ইকুয়াল টু ac and the entire area becomes concrete area। আর nটা কোনটা? nটা হচ্ছে এর মডুলার রেশিও, যে মডুলার রেশিওটা আমরা es বাই ec হিসাবে মিটারটা এখানে তখন চলে আসবে। তো এবং তোমার কংক্রিটের যে এম্পিরিক্যাল যে ইকুয়েশন গুলো, সেই সবগুলো এম্পিরিক্যাল ইকুয়েশনটা পাবা। যদি ডব্লিউএসডি মেথডে পড়ো তাহলে তো এন ডিরেক্টলি আছে, আর ইউএসডি মেথডের যে ফর্মুলা গুলো সেখানে ওই কন্ট্রিবিউশনটাকে ইনকর্পোরেট করে এম্পিরিক্যাল ইকুয়েশন। তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তোবা সেখানে কিছুটা ট্রেড অফ বলে আমার ধারণা আর কি। তবে এটা আমারও সত্যিকার অর্থে একদম অ্যাবসলিউটলি আমার অ্যানসার জানা নেই, কনসিডার করি না কেন। আমার ধারণা যে ওই জিনিসগুলোকে এখানে কনসিডার করা আছে ফর্মুলাতে, বিশেষ করে যে আনক্র্যাকড সেকশনের যে কনসেপ্টটা সেটার। আর যে ওয়েটটা, সেই ওয়েটটা হলো যেহেতু এটা অনলি এ ফিউ পার্সেন্টেজ, অনলি এ ভেরি ফিউ পার্সেন্টেজ অফ কংক্রিট, সেই কারণে হয়তোবা তোমার ওই আসবে না। যেমন এখানে তোমার 150 আমরা ধরেছি, তুমি যদি বইয়ে দেখো এই রেঞ্জটা হলো আসলে 145 পিসিএফ। তো 145 থেকে 100 নিয়ে এখানে আপার লিমিটটাকে নিয়ে আমরা এখানে কাজ করছি। এটা তুমি ইন্টারেস্টেড হলে এখানে ক্যালকুলেশন করে দেখা যায় যে ভেরিয়েশনটা খুব বেশি আছে কি না। কারণ স্ল্যাবে নরমালি রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। তাহলে একটা সেকশনে যদি 99% কংক্রিট আর 1% স্টিল থাকে, তাহলে আসলে কম্বাইন্ড ইউনিট ওয়েটটা কত আসে, এটা খুব আসে কিনা এটা দেখা যেতে পারে। ওকে, জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমরা মূল ইয়েতে আসি। তাহলে এখানে তোমার একটা প্লাস 6.6, একটা পাচ্ছি 7.43, একটা হলো 4 ইঞ্চ। এই তিনটার ভিতরে যেটা ম্যাক্সিমাম, দ্য গ্রেটেস্ট অফ দিস থ্রি, এইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে এবং সেটাকে আমরা রাউন্ডিং করে 8 লিখেছি। এবং এটা যদি T2 হয় তাহলে তার করেসপন্ডিং ইফেক্টিভ ডেপথ বড় সাইজের বার ইউজ করতে পারি। এখানে আমি প্রিলিমিনারি 20 মিলিমিটার বা 6 নাম্বার বার চিন্তা করেছি, 12 মিলি বার, 16 মিলি বারও চিন্তা করতে পারো। দিয়ে হোয়াট এভার দ্য বার সাইজ, অ্যাসিউম বার সাইজ, আমাদেরকে একটা ইফেক্টিভ। স্যার ডাব্লিউ প্রাইমে স্যার 7/12 কোথা থেকে আসলো? 7/12 এর কথাও বলেছি যে 7 কোথা থেকে আসলো করো, আমি খুব খুশি হব যারা শুনতে পেয়েছো আমার কথা। 7 কোথা থেকে আসলো কেউ কি অ্যানসার করতে পারবে? স্ল্যাব থিকনেস। হ্যালো, এখান থেকে এসেছে। 7 ইঞ্চকে ফুটে নেওয়ার জন্য 12 বার। হ্যাঁ বলেন, আমি একটু ক্লাস নিচ্ছি তো, তাহলে একটা দিকে বসি আমরা ক্লাস শেষে। আচ্ছা স্যার 1 নম্বরে 6/6 কে রাউন্ড আপ করে হচ্ছে 7 পেজ।
এক্স্যাক্টলি নাম্বারে আমাদের 6.6 পেয়েছিলাম, সেটাকে রাউন্ড আপ করেছি আমরা, করে 7 পেয়েছি। তাহলে আমাদের এটা ভেরি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে আমরা ধরে নিচ্ছি যে এটা 7 ইঞ্চের, যেহেতু আমাদের বলা আছে দ্য গ্রেটেস্ট অফ, তার মানে এখানে যেহেতু 6.6 পেয়েছি, এটাকে রাউন্ড আপ করলে 7 হবে। সো পরবর্তী যে ভ্যালু গুলো সেটা ডেফিনেটলি 7 এর থেকে কম ভ্যালু পেয়েছি। তানভীর আহমেদ। স্যার আপনি যে বললেন স্যার সিটা হচ্ছে স্যার ড্রপ প্যানেলের ডায়া, তার ড্রপ জি। প্যানেলটা স্যার সার্কুলার না হয় যদি রেক্ট্যাঙ্গেল মানে এরকম কিছু হতো, সেক্ষেত্রে কি হতো স্যার? এটাকে ইকুইভ্যালেন্ট সার্কেলে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা আচ্ছা মনে করো যে স্যার। আর স্যার কলামটা, আমি ছবিটা যদি আবার দেখাই তোমাদেরকে একটু, এখানে কলামটাও কিন্তু সার্কুলার কলাম। তুমি কোশ্চেন করেছো যে এখানে কলামটাও সার্কুলার না, রেক্ট্যাঙ্গুলার বা স্কয়ার কলাম হলো, আর কলাম ক্যাপিটালটাও তোমার রেক্ট্যাঙ্গুলার বা স্কয়ার কলাম ক্যাপিটাল হলো। জি স্যার। ভিতরে যে এম্পিরিক্যাল ফর্মুলাকে ইকুইভ্যালেন্ট সার্কুলার এরিয়াতে কনভার্ট করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে যত ডায়ামিটার হয় সেটা প্রোভাইড করতে হবে। আমরা স্যার, আর স্যার- স্লাইডে এরকম পাবো। বলো। স্যার ড্রপ প্যানেলটা যদি না থাকতো স্যার, আর ওই ক্ষেত্রে যদি স্যার কলামটা রেক্ট্যাঙ্গুলার বা স্কয়ার হতো, সেই ক্ষেত্রে কি মানে স্যার ওই বেস টু বেস মানে এস টু এস যে ডিসটেন্স? ড্রপ প্যানেল যদি না থাকে তাহলে তো আমরা তোমার এটা ফ্ল্যাট প্লেট হয়ে যাবে তখন তো। না স্যার ড্রপ প্যানেল স্যার, কলাম প্যানেল স্যার, কলাম প্যানেল। কলাম ক্যাপিটাল, হ্যাঁ কলাম ক্যাপিটালটা যদি না থাকে, জি স্যার, সেই ক্ষেত্রে যদি স্যার কলামটা যদি স্কয়ার অথবা রেক্ট্যাঙ্গুলার হয়, তাহলে কি এস টু এস যে ডিসটেন্সটা ওইটা নিব? না মনে করো এটা এই কলাম ক্যাপিটাল নাই, জি স্যার। এই কলামের সাথে ডিরেক্টলি ড্রপ প্যানেল আছে, এবং Yes, sir. কলামটাও হচ্ছে স্কয়ার বা রেক্ট্যাঙ্গুলার হোয়াটএভার। ক্ষেত্রে আমরা এই যে জাংশনে কলামটার যে এরিয়া আছে, তাহলে কলামটার এরিয়া মানে তো এরকম আছে, জি স্যার। তাই না? আমরা এটাকে এই যে এরিয়া সেটার একটা ইকুইভ্যালেন্ট সার্কুলার এরিয়া তৈরি করব, করে দেখব যে সেই ডায়ামিটারটা হচ্ছে সি। জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাঙ্কস। বুঝতে পেরেছো? জি স্যার। এটাকে এই ফর্মুলাটা হচ্ছে মানে একটাই ফর্মুলা, এবং এই যে আমি তোমাদের আগেই বলেছি যে এই কোড তো আর আপডেট হচ্ছে না, 7th এডিশন বা WSD মেথড তো অবসলিট হয়ে গেছে। কাজে তুমি এসিআই কে যে প্রশ্ন করবা যে তোমরা কলাম বা সার্কুলার ক্যাপিটালের জন্য কেন ডেভেলপ করেছো, স্কয়ার রেক্ট্যাঙ্গুলার জন্য করনি কেন, সেই সুযোগ এখন আর নাই। ওরা বলবে যে আমরা তো এখন তুমি তো যে কথা বলছো, আমরা তো এখন ইয়ে হয়ে গেছি, আপডেটেড হয়ে গেছি, এসিআই কোড আমরা 2019 ফলো করছি এখন। তো নেক্সট স্লাইডে যাই। এখন আমাদের এই প্রবলেমে ড্রপ প্যানেলের যে ডাইমেনশন এটা দিয়ে দেওয়া ছিল, ডিজাইন করবে তো তোমাকে তো আর কেউ বলে দিবে না যে ড্রপ প্যানেলের ডাইমেনশন কত হবে, কিংবা কোনো প্রবলেম যদি বইয়ের প্রবলেমই বা কোনো পরীক্ষার প্রবলেমই তোমাকে করতে দেওয়া হয়, তাহলে সেরকম ক্ষেত্রে আমাদের প্রপোর্শনিংটা শিখতে হবে যে কি প্রপোর্শনে এটা নিতে হয়। তো প্রপোর্শনিংটা হলো প্যানেলের সাইজ তোমার প্রবলেম বলে দেওয়া না থাকে, বা আমরা যখন নিজেরা ডিজাইন করব যেখানে আমাদেরকে কেউ নেই যে ড্রপ প্যানেলের সাইজ কত হবে, তো সেরকম ক্ষেত্রে আমরা ড্রপ প্যানেলের টু স্প্যান লেন্থ 1/3 অফ দ্য স্প্যান লেন্থ, স্প্যান লেন্থের 1/3 এর থেকে বেশি হবে। এবং আমাদের এটার ক্ষেত্রে দেখো যে আমাদের স্প্যান লেন্থ হলো, আমরা যারা কথা মানে কোনো কোশ্চেন করবে না বা কথা বলবে না, তোমরা একটু কাইন্ডলি মিউট করে রাখবে প্রথমে, আমি ফ্লোর দিলে তখন আনমিউট করবে।
তাহলে তোমাদের বাসা বাড়ির নয়েজ গুলো এখানে। তো যেমন মনে করো যে আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে স্প্যান লেন্থ দেওয়া আছে 22 ফিট, তাহলে 22 ফিটের 1/3 হলো 7.33, তাহলে তোমার ড্রপ প্যানেলের 33 ফিটের সমান অথবা তার থেকে বড় হতে হবে। আমাদের এখানে দেখো সেটা কমপ্লাই করেছে অলরেডি, 8 ফিট তোমার বলে দেওয়া আছে। তাহলে যদি এখানে বলে দেওয়া নাও থাকতো, কাছাকাছি একটা ভ্যালু তোমাকে ধরতে হতো। আচ্ছা, সেকেন্ড ক্রাইটেরিয়া হলো যে আমরা তো T2 এখানে থেকে 8 ইঞ্চ বের করেছি, T2 এর ভ্যালু। এখন T1 এর ভ্যালু কত হবে? T1 টা হচ্ছে ইনক্লুডিং দ্য থিকনেস অফ দ্য ড্রপ প্যানেল। T1 একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে তোমার ড্রপ প্যানেলের থিকনেস, অর্থাৎ T1 মাইনাস T2 ডান পাশের ফিগারের সাথে কম্পেয়ার করে ইট শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 1/4 অফ দ্য প্লেট থিকনেস। তাহলে প্লেটের থিকনেস, আমাদের এই ক্ষেত্রে প্লেটের থিকনেস আমরা বের করেছি 8 ইঞ্চ, তার 1, অর্থাৎ ড্রপ প্যানেলের যে থিকনেস প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী সেটা হতে হবে 2 ইঞ্চের সমান অথবা তার থেকে বড়। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো এই ড্রপ প্যানেল সহ যে টোটাল থিকনেস T1, এই T1 মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 1.5 টাইমস অফ T2। তাহলে T2 আমরা পেয়েছি 8 ইঞ্চ, তার 1.5 টাইমস মানে হলো 12 ইঞ্চ, অর্থাৎ টোটাল থিকনেসটা 12 ইঞ্চের সমান অথবা কম হতে হবে। তার মানে হলো সেকেন্ড ক্রাইটেরিয়া থেকে আমরা পাচ্ছি যে এই T1 এর ভ্যালুটা হবে 10 ইঞ্চি বা তার থেকে বড়, গ্রেটার দেন 10 ইঞ্চ। আর সেকেন্ড ক্রাইটেরিয়া থেকে আমরা পাচ্ছি ইট শুড বি লেস দেন 12 ইঞ্চের ভিতরে তোমার এই T1 এর ভ্যালুটা হতে হবে। তো আমরা এগেইন মধ্যম পন্থা অবলম্বন করেছি, আমরা নিয়েছি সো T1 এর ভ্যালু এখানে কনসিডার করা হয়েছে 11 ইঞ্চ, এবং সেটা থেকে কমপ্লাই করে। আবার T1 মাইনাস T2 গ্রেটার দেন ইকুয়াল টু T2/4 সেটাকেও কমপ্লাই করবে। টোটাল থিকনেস যদি 11 ইঞ্চ হবে, 11 মাইনাস 8 3 ইঞ্চ। তাহলে T1 টোটাল থিকনেস, সেখান থেকে আবারও আমরা D1 বের করেছি, আবার মাইনাস বার ডায়ামিটার হিসেবে আমি আপাতত 20 মিলিমিটার বা 6 নাম্বার বার এখানে কনসিডার করেছি। 20 মিলিমিটারটা আসলে 6 এবং 7 মাঝামাঝি, আমি হায়ারটাই কনসিডার করছি আর কি, 6 হিসেবে ধরছি 20 মিলিমিটার। তো এখানে 6 নাম্বার বার ইউজ করে আমরা ইফেক্টিভ ডেপথ পাচ্ছি 9.5। এন্ড বলো তানভীর, স্যার আমি করে করতে স্যার। এটা কি আগের হ্যান্ড রেজ? স্যার ওকে, সো তাহলে আমাদের টোটাল যেটা প্যানেল সহ থিকনেস 11 ইঞ্চ, টোটাল যে থিকনেসের রেসপেক্টে করে 9.5 ইঞ্চ। আর শুধুমাত্র প্লেটের ক্ষেত্রে ড্রপ প্যানেল ছাড়া যে অংশগুলো আছে সেখানে ইফেক্টিভ ডেপথ হলো 6.5 ইঞ্চ।
প্রসিডিউর একদমই একদমই সিমিলার। আমরা ফ্ল্যাট প্লেটের সাথে যেটা করেছি, ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে যেটা করেছি, আমাদেরকে শিয়ার চেক করতে হবে, ওয়ান ওয়ে অর বিম শিয়ার চেক করতে হবে, টু ওয়ে অর পাঞ্চিং শিয়ার চেক করতে হবে। তাহলে বিম শিয়ার একটু আগে বললাম যে এখানে তোমার ফর্মুলা ওই একটাই ডেভেলপ করা। তো কাজেই এটাকে যদি যেমন এই জায়গায় দেখো যে আমরা যখন এই সার্কুলার কলাম ক্যাপিটালটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার ব্লকে চিন্তা করেছি, ইকুইভ্যালেন্ট স্কোয়ার, এবং তার ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে আমাদের হচ্ছে লোকেশন অফ দ্য ক্রিটিক্যাল শেয়ার ফর ওয়ান ওয়ে অর বিম শিয়ার। ইকুইভ্যালেন্ট স্কোয়ার যে কলাম ক্যাপিটাল তার ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে ক্রিটিক্যাল লোকেশন অফ বিম শিয়ার। সো তোমার এখানে প্রথমে হলো যে এরিয়া পাই স্কয়ার রুট করে আমরা এই ইকুইভ্যালেন্ট স্কয়ারের সাইড ডাইমেনশনটা বের করে নিয়েছি 3.54 ফিট। 3.54 ফিট হলো তোমার এটার একটা সাইড ডাইমেনশন। তাহলে এখান থেকে যদি ডি ডিস্টেন্স দূরে তোমাকে হিসাব করতে হয়, তাহলে প্রথমেই এই অনলাইনে ড্রয়িং করাটা একটা চ্যালেঞ্জ। প্রথমে হলো এই সেন্টার লাইন থেকে এই ডিস্টেন্সটা, তাহলে এই ডিস্টেন্সটা তার মানে হলো সেন্টার স্কয়ারের হাফ। সো স্কয়ারের হাফ মানে তুমি একটা সাইড পেয়েছো 3.54, তার হাফ প্লাস হলো D2। তাহলে আমাদের D2 বের হয়েছে 6.5, তার কনভার্ট করা হয়েছে। হ্যালো, নমস্কার, সালাম ভাই। জি আছি আলহামদুলিল্লাহ। জি সরি। তাহলে তোমার আমাদের শেয়ারের যে ক্রিটিক্যাল যে লোকেশনটা আমরা বের করার চেষ্টা করছি, তাহলে শেয়ারের ক্রিটিক্যাল লোকেশনটা হলো এই যে ডিসটেন্স দূরে। তাহলে সেই ভ্যালুটা আমরা এখানে পেলাম, যেটা হচ্ছে 2.31 ফিট দূরে সেন্টার থেকে, আর স্পেসিফাই করাই আছে। তাহলে সেটাকে যদি আমরা একটু লাইন ডায়াগ্রামে দেখি, সেম জিনিস। যদি লাইন ডায়াগ্রামে দেখি তাহলে দেখো যে আমাদের এই সেন্টার টু সেন্টার স্প্যান লেন্থ হলো 22 ফিট, উপরে তোমার লোড আছে 300 PSF, আর এখানে থেকে ডিসটেন্সটা হলো 2.31 ফিট। তাহলে সাপোর্টের সেন্টার থেকে 2.31 ফিট দূরে আমরা ক্রিটিক্যাল যে শেয়ার সেটা করব। তাহলে সেই ভ্যালুটা আই বিলিভ যেটা তোমরা তো অবভিয়াসলি বের করতে পারবে। তাহলে সেখান থেকে তুমি শেয়ার ফোর্স
বেন্ডিং ডায়াগ্রাম ড্র করে বের করে এখানে বের করতে পারো, সমস্যার কিছু নাই, যেহেতু এটা প্লেন এন্ড সিম্পল। সেই ভ্যালুটা আমাদের বের হয়ে আসতেছে 2600 সামথিং। আর কংক্রিটের অ্যালাউবল শেয়ার ক্যাপাসিটি WSD মেথডে এটা হলো 1.1 f স্কয়ার রুট অফ f প্রাইম c bd। তাহলে তোমার b এর ভ্যালুটা আমরা এখানে 12 ইঞ্চ ধরেছি, এই কারণে এই ফিটে এই শেয়ারটা আসতেছে পার ফিটে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যালাউবল যে শেয়ার সেটা ডেভেলপ শেয়ারের থেকে বেশি আছে। So this is one way or beam shear. তাহলে নেক্সট আমরা যাব পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে। সেই একই ফিগার ও পাঞ্চিং শেয়ার বের করার ক্ষেত্রে আমাদের যে জাস্ট আমার কাছে এই ইলাস্ট্রেশনটা খুবই ভালো লেগেছে আমার, এই জন্য আমি এটা বারবার ইউজ করি। পাঞ্চিং যেহেতু এটা বিম শেয়ারের থেকে একটু ক্রিটিক্যাল, এখানে একটা এরিয়া নিয়ে কাজ করতে হয় এবং এই এখানে অপোজিট ডিরেকশনটাও দেখানো আছে যে স্ল্যাব লোডটা ডাউটা তার জায়গাতেই দাঁড়িয়ে আছে, বাট রিলেটিভ মুভমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে কলামটা স্ল্যাবটাকে পাঞ্চ করে বেরিয়ে গেছে। আসলে ঘটনা উল্টা, ঘটনাটা হচ্ছে যে স্ল্যাবটা পড়ে গেছে থেকে ছিদ্র হয়ে স্ল্যাবটা নিচে পড়ে গেছে। তো এই যে রিলেটিভ মুভমেন্ট, এই রিলেটিভ মুভমেন্টটা যে পেরিমিটারের ভিতরে হচ্ছে সেটা নিয়ে তাহলে এখানে তোমাদেরকে যেমনটি বললাম যে এখানে দুটা ক্রিটিক্যাল সেকশন থাকবে। তাহলে ফার্স্ট ক্রিটিক্যাল সেকশনটা হবে হলো কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে D1/2 ডিস্টেন্স দূরে। যেহেতু এখানে থিকনেসটা এই যে হালকা আর একটা স্কয়ার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ড্রপ প্যানেল। সো এখানে যে থিকনেসটা, এই থিকনেসটা ড্রপ প্যানেল সহ অর্থাৎ 11 ইঞ্চ থিকনেসের ভিতরে হচ্ছে। তার করেসপন্ডিং ইফেক্টিভ ডেপথ হলো D1। কাজেই এখানে কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে D1/2 ডিস্টেন্স। আর একটু যদি এটাকে জুম করে দেখি আমরা, তাহলে কলাম ক্যাপিটালের অ্যারাউন্ডে D1/2 ডিস্টেন্স হলো ক্রিটিক্যাল শিয়ারের পেরিফেরি D1/2। তাহলে কলাম ক্যাপিটালের ডায়ামিটার ছিল 4 ফিট আর D1 এর ভ্যালু হলো 5 ইঞ্চ, সেটাকে ফিটে কনভার্ট করা হয়েছে। দুটো সাম আপ করলে 4.79 ফিট হলো এই ক্রিটিক্যাল সেকশনের ডায়ামিটার। তাহলে তুমি এখন ক্রিটিক্যাল সেকশনের পাঞ্চিং এরিয়া এটা তোমার π/4 d², আর পাঞ্চিং, তাহলে এই ভ্যালুগুলোকে আমরা কাজে লাগিয়ে ওই যে ভ্যালুগুলো পেলাম জাস্ট পরের স্লাইডে সেটাই দেখিয়েছি। তোমার যে লোড, ডেড লোড প্লাস লাইভ লোড, সেটা মিলে 300 psf। পাঞ্চিং এরিয়া এটা ক্যালকুলেশন করলাম আমরা জাস্ট নাও। তাহলে ডেভেলপ যে শিয়ার যে আমাদের প্যানেল সাইজ হলো 22 ফিট বাই 22 ফিট অর্থাৎ 22 ফিট স্কয়ার, মাইনাস যেটা পাঞ্চ করে বেরিয়ে যাচ্ছে সেটা হলো 18 ফিট স্কয়ার হলো 300 psf। তাহলে সেখান থেকে আমরা ডেভেলপ শিয়ারের একটা ভ্যালু পাচ্ছি ইন পাউন্ডস। অন দ্য আদার হ্যান্ড পাঞ্চিং শিয়ারে ক্যাপাসিটি ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথডে WSD মেথডে এটা হলো 2 স্কয়ার রুট অফ f প্রাইম c b নট d। আর পাঞ্চিং শেয়ারে 2, এটা তোমরা জানো, এটা 3-1 এ তোমরা করেছো, অ্যাসাইনমেন্টও করে জমা দিয়েছো WSD মেথডে। সো বিম শেয়ারের ক্ষেত্রে তোমরা বিম শেয়ার করেছো এখানে 1.1 আর পাঞ্চিং শেয়ারে হলো 2।
আর বি নটটা হলো পাঞ্চিং পেরিমিটার, যেটা যে 181 এখান থেকে এসেছে 181, আর ডি ভ্যালু হলো D1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যালাউবল ক্যাপাসিটি ডেভেলপড শিয়ারের থেকে বেশি আছে। সো ফার্স্ট ক্রিটিক্যাল সেকশন ইজ স্যাটিসফ্যাক্টরি। এখন আমরা যাই second critical section. As I told you, it will develop around a perimeter D/2 around the drop panel. D/2 distance দূরে তোমার আরেকটা ক্রিটিক্যাল সেকশন ডেভেলপ করবে। তাহলে আমরা কিন্তু এখন ড্রপ প্যানেল পার হয়ে চলে এসেছি। সেখানে স্ল্যাবের থিকনেস হলো 8 ইঞ্চ। রেড ডটের যে লাইনটা আছে, রেড ডটের লাইনটা যেখানে আছে সেখানে স্ল্যাবের থিকনেস হলো 8 ইঞ্চ। তার মানে করেসপন্ডিং ইফেক্টিভ ডেপথ হলো 6.5 ইঞ্চ, এন্ড দ্যাট ইজ D2। সো এটাকে আবার একটু এনলার্জ করে বাইরে দেখিয়েছি যে তোমার এখানে পাঞ্চিং পেরিমিটারটা হলো এর থেকে D2/2 ডিসটেন্স দূরে অল অ্যারাউন্ড। আমাদের কলাম এর ডাইমেনশন হলো 8 ফিট সাইড ডাইমেনশন, আর D2 এর ভ্যালু হলো 6.5। so if you sum up it will come 8.54. so yeah, is 8.54 square feet. আর পাঞ্চিং পেরিমিটার হলো 4 times or converted into inch, 410 inch. Similarly, just same thing, এখানে শুধু just block of repetition, সে একই জিনিস তোমাকে just repeat করতে হচ্ছে। এখানে বোঝানোর কিছু নাই। again these are the calculated values, and you again calculate the developed shear for the second critical section. সে একইভাবে এখানে allowable shear capacity to square root of a frame C B naught D ক্যালকুলেট করব, এবং পরে এখানেও দেখা যাচ্ছে যে স্যাটিসফ্যাক্টরি এসেছে। তাহলে আমার কোশ্চেন এখানে একটা তোমাদের উদ্দেশ্যে একটা ওপেন কোশ্চেন, সেটা হলো যে আমি এখানে দেখালাম বিম শেয়ারের ক্ষেত্রেও স্যাটিসফাই করেছে, পাঞ্চিংটা স্যাটিসফাই করেছে। কোনো একটাতে যদি স্যাটিসফাই না করতো তখন আমরা কি করতাম? if someone can answer. তাহলে একটা অপশন হলো থিকনেস ইনক্রিজ করতে পারতাম। সেকেন্ড অপশন স্যার শেয়ার রিইনফোর্সমেন্ট দেওয়া যায় তো স্যার। এক্স্যাক্টলি। তাহলে দুইটা অপশন আমাদের কোনোটার ক্ষেত্রে না করতো, তখন আমাদের একটা অপশন হলো যে আমরা থিকনেস ইনক্রিজ করে সেটাকে স্যাটিসফাই করানোর চেষ্টা করতাম, আর একটা অল্টারনেট অপশন আমরা শিখেছি যে সেখানে প্রোভাইড করে স্যাটিসফাই করাতে পারি। তাহলে ফরচুনেটলি আমাদের এই ক্ষেত্রে স্যাটিসফাই করেছে। এখন মোমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রেও আবারও একটা এম্পিরিক্যাল একটা ইকুয়েশন, এটা হলো স্ট্যাটিক মোমেন্ট m নট। এই স্ট্যাটিক মোমেন্ট একটা হলো w, একটা হলো l হলো স্প্যান লেন্থ সেন্টার টু সেন্টার, f প্রাইম একটা ফ্যাক্টর, আর এগুলো c হলো ডায়াফ। তো w টা হলো যে এখানে আমি দিয়েছি, একটু তোমরা এটা অবশ্যই মার্ক করে রাখবা। w টা হচ্ছে the weight of drop। এই কথাটা স্পেসিফাই করে লেখার অর্থ হচ্ছে এর আগে আমরা স্মল w প্রাইম যেটা ক্যালকুলেশন করেছিলাম সেখানে ড্রপ প্যানেলের ওয়েটটাকে কনসিডার করি নাই, করা হয়েছিল। বাট এই যে এম্পিরিক্যাল ফর্মুলা যেখানে ক্যাপিটাল W ইউজ করা হয়েছে সেখানে ড্রপের ওয়েট সহ তোমাকে নিতে হবে, এই কারণে আমি এটাকে স্পেসিফাই করে দিয়েছি। ইউ মেক এ নোট অন ইওর নোটবুক। তাহলে W যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমেই হলো এটা এইটুকু হলো ড্রপ প্যানেলের জন্য। ড্রপ প্যানেল
এর সাইজ হলো 8 ফিট বাই এবং the question remains আমরা এখানে কংক্রিটের ইউনিট ওয়েট দিয়ে এই ওয়েটটাকে ক্যালকুলেশন করেছি। আর হলো যেটা প্লেটের ডেড লোড প্লাস লাইভ লোড যেটা ছিল সেটা অলরেডি আমাদের ক্যালকুলেটেড, সেটা 300, সেটা হলো 300 PSF and on an area of 22 feet square, 22 feet by 22 feet। তাহলে আমরা এখান থেকে ডব্লিউর টোটাল লোড, স্যার ডাব্লিউ এরপরে একটু বুঝাইলে ভালো হতো স্যার। হ্যাঁ স্যার ডাব্লিউটা স্যার আরেকবার একটু বলতেন, ইন্টারনেট ট্রান্সটেবল হয়ে গেছে। আচ্ছা আরেকবার বলছি, এর আগে আমরা স্মল ডব্লিউ প্রাইমটা ছিল লাইভ লোড প্লাস ডেড লোড কনসিডারিং অনলি দ্য প্লেট, ড্রপ এখানে ক্যাপিটাল ডব্লিউ, যেটা ক্যাপিটাল ডব্লিউটা হলো যে টোটাল লোড অন প্যানেল ইনক্লুডিং দ্য ওয়েট অফ ড্রপ প্যানেল, এই লোডটাকে ক্যালকুলেশন করতে হবে, এটা হলো ডিফারেন্স। তাহলে ফার্স্ট এখানে ক্যালকুলেশনটা এখানে দেখানো হয়েছে, যেটা হচ্ছে ড্রপ প্যানেলের ওয়েট, আর পরের এই পার্টটুকু এটা হচ্ছে লাইভ লোড প্লাস প্লেটের ডেড লোড ড্রপ প্যানেল ছাড়া। ডিস্টেন্স আর এফ প্রাইম আর একটা ফ্যাক্টর, যেটা এটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন, মাইনাস সি বাই এল। এই সি বাই এল রেশিওটা অনেক জায়গাতেই আছে, সব প্রায় অনেক ফর্মুলাতেই সি বাই এলটা রয়ে গেছে। তো সিটা अगेन এল, এই ভ্যালুটাতে একটা অব্লিগেশন আছে, অব্লিগেশনটা হলো যে ক্যালকুলেটেড ভ্যালু ইট শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। যদি না হয়, যেমন আমাদের ক্ষেত্রে ক্যালকুলেশনে এসেছে 0.97, যদি না, এফ প্রাইম এর ভ্যালু শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এই ভ্যালুগুলো এখানে বসাই, তাহলে 0.09 ডব্লিউর ভ্যালু আমরা পেলাম, স্প্যান লেন্থ 22, এফ প্রাইম এর ভ্যালু হলো 1, ফর্মুলার 1 মাইনাস 2 ইন্টু সি হলো 4 ডিভাইডেড বাই 3 ইন্টু এল 22 হোল স্কয়ার, ভ্যালু পাচ্ছি 225,694 ফিট পাউন্ড। কোএফিশিয়েন্ট সিম্পল, সেটা হলো যে যদি এটা ড্রপ প্যানেল সহ হলে একরকম, ড্রপ প্যানেল ছাড়া হলে একরকম, অর্থাৎ ফ্ল্যাট হলো তোমার এটা উইথ ড্রপ, আর ফ্ল্যাট প্লেটের জন্য যদি হয় তাহলে হলো এই ব্লু বর্ডার দিয়ে যেটা দিলাম উইথ দ্য ড্রপ, এটা হচ্ছে ফ্ল্যাট প্লেটের জন্য না থাকে। তাহলে আমাদের এই প্রবলেমটা যেহেতু স্পেসিফিক ফর ফ্ল্যাট স্ল্যাব, আমরা উইথ ড্রপ এই কোএফিশিয়েন্ট মোমেন্ট যেটা পেয়েছি জাস্ট ইন দ্য লাস্ট স্লাইড, সেটার সাথে এই ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করে আমরা এইখানে কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপের এই মোমেন্ট গুলো বের করা হয়েছে, জাস্ট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে 0.5 m0, 0.2 m0 like this। এটা অ্যাজ ইউজুয়াল তোমার ডিজাইন কনস্ট্যান্ট, যেহেতু ডব্লিউএসডি মেথডে কে জে এন এগুলোর ভ্যালু তোমাকে বের করে নিতে হবে, এখানে নতুন করে তোমাদের বোঝানোর
কিছু নাই, তাহলে এখান থেকে এর ভ্যালু বের করে নিচ্ছি, কে এর ভ্যালু, জে এর ভ্যালু এবং আর এর ভ্যালু এখান থেকে বের করে নিচ্ছি, যে আমরা মোমেন্টের স্টিল ক্যালকুলেশন বা ডেপথ চেক। তাহলে যেহেতু এখানে দুই ধরনের থিকনেস আছে এবং দুই ধরনের ইফেক্টিভ ডেপথ, সেই কারণে এখানে তোমার ডেপথ মোমেন্টের জন্য যে ডেপথ চেক সেটা এখানে দুইটা থিকনেসের জন্য করা হয়েছে। ফার্স্ট যেটা বড় ডেপথ D1, এটা এই বড় ডেপথটা যেটা সেটা হচ্ছে কলামের উপরে, সো এটার জন্য তোমার ম্যাক্সিমাম যে নেগেটিভ মোমেন্ট সে করতে হবে, ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট। আর D2 এর জন্য, D2 যেটা হচ্ছে তোমার শুধু প্লেটের থিকনেস যেখানে আছে সেখানে তোমাকে ডেপথ চেক করলেই হবে, কারণ ওখানে নেগেটিভ মোমেন্টের যে ভ্যালু সেই ভ্যালুটা রিলেটিভলি ওখানে কম। ইম্পর্টেন্ট জিনিস হলো, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো বি এর ভ্যালু। বি যেখানে আমরা ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট অর্থাৎ যেখানে ড্রপ প্যানেল রয়েছে সেক্ষেত্রে ভ্যালু সেটা কোড অনুযায়ী হবে, এখানে লাল কালি দিয়ে লেখা আছে যে সেখানে কোড অনুযায়ী ইফেক্টিভ ধরা হয়েছে অনলি 3/4 অফ দা উইডথ অফ দা ড্রপ প্যানেল, যে 3/4 অফ দা উইডথ অফ দা ড্রপ প্যানেল এটা কি ইফেক্টিভ ধরা হয়েছে। এই কারণে তোমার উইথ হলো 8 ফিট, 12 দিয়ে এটাকে ইঞ্চে কনভার্ট করা হয়েছে, তার অনলি 3/4 কে বি হিসাবে কনসিডার করা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড যেখানে অর্থাৎ মিডল স্ট্রিপে, সেখানে মিডল স্ট্রিপের যে উইথ তার 3/4 কে ইফেক্টিভ ধরা হয়েছে। সো এই যে পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে যে বি এর ভ্যালু, সেই বি এর ভ্যালুটা হচ্ছে 3/4 অফ দা মিডল স্ট্রিপ। 2 ফিট বাই 22 ফিটের প্যানেল দুই দিকেই সমান, তাহলে মিডল স্ট্রিপ হবে 11 ফিট আর কলাম স্ট্রিপ হবে এখানে 11 ফিট। তাহলে মিডল স্ট্রিপ 11 ইফেক্টিভ ধরা হয়েছে, এবং যেটা আমরা আগে প্রেডিক্টেড যে ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাবে ডমিনেট করে আসলে শিয়ার। তারপরে এখানে দেখো যে খুব কাছাকাছি কিন্তু ভ্যালু চলে আসছে, 9.2 রিকোয়ার্ড আর প্রোভাইডেড ছিল 9.5, ভেরি ক্লোজ। এই কারণে এই চেকটাকে অমিট করা যাবে করে দেখতে হবে, ওটা হচ্ছে ইউজুয়াল কেস, মোস্ট অফ দ্য কেসেস বলা আছে, নট ইন অল কেসেস বলা আছে। ইন মোস্ট অফ দ্য কেসেস শিয়ার ডমিনেটস দ্য ডিজাইন অফ ফ্ল্যাট প্লেট এন্ড স্ল্যাব, বাট ফ্লেক্সারও ডমিনেট করতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কারণ আমাদের ক্ষেত্রেই কিন্তু খুবই ক্লোজ চলে এসেছে। বাট এখানে তোমার দুটার ক্ষেত্রে স্যাটিসফাই এইটা না, আমরা স্টিল ক্যালকুলেশনে একটু টেবুলার ফর্মে দেখালে সুবিধা হবে। এর ক্ষেত্রে দুই সাইডে যেহেতু এটা স্কয়ার প্যানেল, কলাম স্ট্রিপের উইডথ তো 11 ফিট, মিডল স্ট্রিপের উইডথ তো এটা 11 ফিট। তো কলাম স্ট্রিপের ক্ষেত্রে যেখানে নেগেটিভ মোমেন্ট অর্থাৎ একদমই কলাম ক্যাপিটাল এবং ড্রপ প্যানেলের উপরে, সেখানে হলো থিকনেস 11 ইঞ্চ, করেসপন্ডিং ডেপথ হলো 9.5 ইঞ্চ, মোমেন্ট অলরেডি উই হ্যাভ ক্যালকুলেটেড, এবং স্টিল 1 দিয়ে M/FSJD, আর মিনিমাম স্টিল WSD মেথডে 0.0025 BH,
ভ্যালু হলো 3.6 যদি আমরা রিইনফোর্সমেন্ট ফার্নিশ করি তাহলে 6 নাম্বার বার বা 20 মিলিমিটার বার যদি আমরা প্রোভাইড করতে চাই তাহলে এখানে 19টা 20 মিলিমিটার বার প্রয়োজন হয়। কলাম স্ট্রিপের যেটা পজিটিভ মোমেন্ট অর্থাৎ মিড স্প্যানে, কলাম স্ট্রিপের মিড স্প্যানে থিকনেস হলো 8 ইঞ্চ, করেসপন্ডিং and the other values are calculated using the formulas and then converted to the number of rebars. এখানে কোনো ড্রপ প্যানেল নাই মিডল স্ট্রিপে, কাজে মিডল স্ট্রিপের পজিটিভ নেগেটিভ দুই ক্ষেত্রেই থিকনেস হচ্ছে 8 ইঞ্চ, করেসপন্ডিং ডি এর এবং এইখানে the moments and the minimum steel and calculated steel are using these formulas and then it is converted to number of bars. তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো যে আমি এখানে দুই সাইজের বার ইউজ করেছি, যে বার ইউজ করবে দ্যাট ইজ অলসো পসিবল। এটা জাস্ট আমি একটু ফ্লেক্সিবিলিটিটা দেখানোর জন্য এটা করেছি। It depends on the designer actually. এখানে সে নেগেটিভ যে রিইনফোর্সমেন্ট গুলো যেটা স্ল্যাবের টপে থাকবে সেখানে আমি 20 মিলিমিটার বার ইউজ করেছি, আর পজিটিভ যে রিইনফোর্সমেন্ট গুলো স্ল্যাবের বটমে থাকবে ওখানে 16 মিলিমিটারের বার ইউজ করেছি। দুইটা টপ এবং বটমের বারের সাইজটা ডিফারেন্ট ইউজ করেছি। তুমি চাইলে একই রিভার্স করতে পারো, but you have to maintain the minimum and maximum spacing criteria according to code. তাহলে ডিটেইলিং এ এটা আমি আর ওই এটা জাস্ট যদিও শেপটা একটু রেক্টেঙ্গুলার টাইপের হয়ে গেছে, এটা জাস্ট দেখা তোমাদেরকে, তোমরা অলরেডি জানো আমরা যে প্যানেলটা নিয়ে কাজ করছি, আমরা যদি মনে করি এটা যেহেতু ইন্টেরিয়র একটা প্যানেল, আমরা যদি মনে করি we will consider the column strip on either side of the panel boundary, সেটাও পসিবল। এখানে যেভাবে দেখানো আছে যে লালটা যদি আমাদের প্যানেল হয়, কলাম স্ট্রিপ আছে, বাইরেও সিমিলার কলাম স্ট্রিপ আছে, এভাবে আমরা কনসিডার করতে পারি। অথবা তুমি যদি মনে করো you will confined within your own panel, সেখানে মাঝখানে 11 ফিট, মাঝখানে 11 ফিট, এটা হলো তোমার মিডল স্ট্রিপ, আর দুই পাশের এই 5 পয়েন্ট তোমার কলাম স্ট্রিপ। you may consider either way, যে কোনো ভাবে তুমি এটাকে কনসিডার করতে পারো। মোট কথা হলো মিডল স্ট্রিপের উইডথ তো এখানে 11 ফিট, এখানে 11 ফিট, যেহেতু এটা স্কয়ার প্যানেল এবং দুই সাইডেই সেম। তাহলে আমরা ডিটেইলিং এ চলে যাই। ডিটেইলিং এর জন্য যে ডিটেইল দেখিয়েছি ম্যাককর্মেকের বইয়ে, সিমিলার চার্ট নিলসনের বইও আছে, এবং এটা ফলো করে আমরা এর আগে ফ্ল্যাট প্লেটের প্রবলেম সলভ করেছি, তোমরা অ্যাসাইনমেন্টও করেছো। এই সেম চার্টই আমরা ইউজ করব টু ইউ। তাহলে আমরা যখন কলাম স্ট্রিপের তোমার ইয়েতে চলে আসছি, তাহলে কলাম স্ট্রিপে আমাদের বটম ফেসে আছে, যেটা বটম দিয়ে অল থ্রু কন্টিনিউ হবে। যদি ল্যাপিং করতে হয় তাহলে তোমাকে ল্যাপিং করতে হবে এই জোনে, বটম বার ল্যাপিং করতে হবে, স্প্লাইসিং করতে হবে তোমার এই কলামের উপরে যদি স্প্লাইসিং করতে হয়। at least দুইটা বার, as we discussed earlier, যে at least দুইটা বার এটা আউটার বা এক্সটেরিয়র সাপোর্টে গিয়ে অ্যাঙ্কর করতে হবে। the same criteria। আর টপের ক্ষেত্রে আমাদের রিইনফোর্সমেন্ট
এসেছিল 19টা 20 মিলিমিটার বার, প্লিজ 50% হলো 0.33 LN। যদি ড্রপ প্যানেল সহ হয় তাহলে 0.33, ড্রপ প্যানেল ছাড়া হলে 0.3, আর ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে 0.33। তাহলে অ্যাটলিস্ট 50% 0.33 LN এটাকে এক্সটেন্ড করতে হবে ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম। আর রিমেইনিং যে বার থাকবে, তাহলে 19টার ভিতরে 10টা আমরা এক্সটেন্ড করে দিলাম 0.33, রিমেইনিং থাকলো 9টা বার এক্সটেন্ড করতে হবে 0.2। এই দুটা বারের ভিতরে ভার্টিক্যাল ডিসটেন্স 0 দে লাই অন দ্য সেম প্লেন। মিডল স্ট্রিপের ক্ষেত্রে 100% বার, মিডল স্ট্রিপের ক্ষেত্রে 100% বার হলো তোমার বার 0.22 LN পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। আমাদের 9টা 12, সরি এটা মনে হয় ভুল আছে এখানে, এটা হবে 9টা 20 মিলিমিটার বার। তাহলে মিলিমিটার বার এখানে তোমার এক্সটেন্ড করতে হবে 0.22 LN ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম। এটাকে শ্যাডো দিয়ে দেখিয়েছি কারণ মিডল ডিরেক্টলি পাচ্ছ না, মিডল স্ট্রিপের জায়গায় তো ডিরেক্টলি কলাম নাই, বাট কলাম যে লাইন, সেই কলাম লাইন থেকে তোমাকে 0.22 LN পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। আর বটম ফেসে সেটার অ্যাটলিস্ট 50% অল থ্রু কন্টিনিউ করতে হবে। আর রিমাইন্ডার যেটা থাকবে সেই রিমাইন্ডারটা তুমি 0.15 L করতে পারবা। And again their vertical distance is 0, so they lie on the same plane. কারো কোনো কোশ্চেন আছে কিনা বল? Complete. If you have any question, 2 minutes time. স্যার আমরা এখানে যে স্টিলের স্ট্রেংথটা 20,000 ধরে নিছিলাম স্যার, ওইটা তো মানে অনেকগুলো প্রবলেমে দেখছি যে 60,000 থাকলেও ওইটারে স্যার করে নাই আর কি, মানে 0.4 দিয়ে গুণ না করে ডাইরেক্ট 20,000 ধরে নেয়। মানে এইটার কি কোনো উল্লেখ টুল্লেখ আছে নাকি মানে হিসাবে সুবিধার জন্য করা হয়? না, WSD মেথডের ক্ষেত্রে কোডে যেটা আছে সেটা হলো 0.4 FY। কাজেই তোমার যদি FY এর ভ্যালু 60,000 হয় তাহলে 20,000 ধরার তো কথা না। 60,000 এর 0.4 হলো 24,000। 24,000। আচ্ছা, তুমি এটা কোথায় পেয়েছো আমি জানি না, কিন্তু ওরকম করার কথা না। এটা ফর্মুলা হচ্ছে 0.4 FY। যদি আর কখনো কখনো, যেমন এই প্রবলেমের ক্ষেত্রে ডিএস ভ্যালু দিয়ে দেওয়া আছে, এফএস এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, তোমাকে কনভার্ট করতে হচ্ছে না। স্যার এই প্রবলেমে স্যার ফার্স্ট স্লাইডটা স্যার মিস করছি স্যার, নেটওয়ার্ক। ফার্স্ট স্লাইড, তাহলে ফার্স্ট স্লাইডে যাই। এইটা স্যার নিচেরটা স্যার, এইটা জি স্যার। আচ্ছা, হ্যালো, এটা আমি তোমাদের ওই যে ইয়েতে আবার আপলোড করে দিব, গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। ক্যালকুলেশন অর্থাৎ প্লেটের থিকনেস ক্যালকুলেশনের জন্য 3টা ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং বলা আছে যে এই 3টার ভিতরে যেটা ম্যাক্সিমাম সেটা তোমাকে নিতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া 140 অফ দ্য স্প্যান লেন্থ,
সেকেন্ড ক্রাইটেরিয়াটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন, এটা আবারও এক্সপ্লেন করতে অনেক সময় লাগবে। এটা আমার মনে হয় যে যারা তোমার ক্লাসমেট বুঝেছে তাদের কাছ থেকে ডিসকাস করে নিলে ভালো হয়। থার্ড ক্রাইটেরিয়াটা হলো যে ফার্স্ট এবং সেকেন্ড ক্রাইটেরিয়াতে তুমি যেটাই পাও না কেন ইট শুড নট, তাহলে এই তিনটা ক্রাইটেরিয়ার ভিতরে যেটা তোমার গ্রেটেস্ট সেই ভ্যালুটাকে রাউন্ডিং করে তোমাকে নিতে হবে। তাহলে তিনটার ভিতরে আমাদের গ্রেটেস্ট হলো 7.43, সেটাকে নিয়ে কাজ করেছি। ওকে, এনি আদার কোশ্চেন? স্যার এই স্টিল ক্যালকুলাস মানে আমরা 11 ইঞ্চি মোমেন্ট নিছি আর 8 ইঞ্চি থেকে আমরা পজিটিভ মোমেন্ট নিলাম। স্টিল ক্যালকুলেশনে ইয়াতে আসি, এই জায়গায় আসি। এই ফিগারটা তো অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, এই জন্য আমি একটু এসকেপ করতে চাচ্ছিলাম। তা একটু দেখাই, এই কলাম গুলোর সাথে আবার ড্রপ প্যানেল আছে, এটার সাথে আবার ড্রপ প্যানেল আছে, তাই তো? এই ড্রপ প্যানেল আছে, তাহলে এই ড্রপ প্যানেলের এক্স্যাক্টলি উপরে ড্রপ প্যানেলের এক্সাম আমাদের নেগেটিভ মোমেন্ট ডেভেলপ করছে। নেগেটিভ মোমেন্টের জন্য আমরা এই জায়গাটা ডিজাইন করছি। আর যেটা মিড স্প্যান অথবা মিডিল স্ট্রিপের যেটা মিড স্প্যান, এই জায়গাগুলোতে ডেভেলপ করেছে পজিটিভ মোমেন্ট, জায়গাগুলো ডেভেলপ করেছে পজিটিভ মোমেন্ট। তাহলে অল থ্রু তোমার থিকনেস কিন্তু সেম এখানে, সেটা মিডিল স্ট্রিপে হোক বা কলাম স্ট্রিপে হোক। আচ্ছা, আমি তাহলে কোন মোমেন্টটা ধরে এই প্লেটের থিকনেসটাকে চেক করব? এটার ভিতরে তোমার বা এই সেকশন, এই দুটার ভিতরে যে পজিটিভ মোমেন্টটা ম্যাক্সিমাম, সেই পজিটিভ মোমেন্টটাকে ধরেই আমি তাহলে এই জায়গার সেকশনটাকে, এই জায়গার সেকশনের ঠিক, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে if you have any other question, তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে। ইয়াতে আপলোড করে দিব। তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যেই প্রবলেমটা আজকে আমরা এখানে সলভ করলাম WSD মেথডে, সেই প্রবলেমটা সলভ করবে। ডিজাইন দ্য সেম প্রবলেম বাই ডাইরেক্ট ডিজাইন মেথড, একদম হুবহু প্রবলেম স্টেটমেন্ট সেম, শুধুমাত্র ওখানে তোমার যে এর যে ভ্যালু আছে সেটাকে FY এ কনভার্ট করে নিতে হবে 0.4 দিয়ে ডিভাইড করে। অর্থাৎ FS এর ভ্যালু আছে তোমার 20,000, এটা তার মানে 50,000 হবে তোমার FY এর ভ্যালু। এতটুকুই শুধু চেঞ্জ। তাহলে এই তখন কি টেবিল চেঞ্জ হবে মোমেন্টের? অবভিয়াসলি ডাইরেক্ট চেঞ্জ হবে না, অ্যাসাইনমেন্ট করে তো কেবলই জমা দিলাম। জি স্যার। তাহলে এই সেম প্রবলেম, অর্থাৎ ফ্ল্যাট স্ল্যাবের এই প্রবলেমটা ডাইরেক্ট ডিজাইন মেথড স্টেটমেন্ট সেম, বাকি প্রসিডিউরের মেথডোলজি গুলো সেম, বাট ফর্মুলা কোএফিশিয়েন্ট এগুলো তো সব ডিফারেন্ট হবে। স্যার WSD থাকবে না, ডাটা তো স্টেম ডিজাইন তো WSD করার সুযোগ নাই। ওখানে তোমার লোডকে ফ্যাক্টরাইজ করতে হবে, ফাই ইউজ করতে হবে, শিয়ারের জন্য আমরা এখানে সেখানে তোমার ওইখানে শিয়ার ক্যাপাসিটি বের করতে হবে, ফাই 4 ফাই স্কয়ার রুট অফ f প্রাইম c b নট d ওই ফর্মুলা ইউজ করে।
প্রবলেম ইজ ডাইরেক্ট ডিজাইন মেথড। স্যার এই ক্ষেত্রেও কি স্যার দুই ক্ষেত্রে পাঞ্চিং শেয়ার মানে চেক করব ড্রপ প্যানেলের হ্যাঁ, ক্ষেত্রে আর অবশ্যই অবশ্যই জি স্যার পাঞ্চিং শেয়ার তো দুই ক্ষেত্রে চেক করতে হবে, এটা হলো এটা চেক করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।